আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে নবম শ্রেণীর যে ইংরেজি বইটার তোমার ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছিলাম, তারই আজকে আমরা 22 পৃষ্ঠা শুরু করব। কিন্তু তার আগে 22 পৃষ্ঠার যে কার্যক্রম আছে, এখানে তোমার তার প্রথম অংশ এখানে দেওয়া আছে। তো সবাইকে আবার বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি পাশেই থাকবা। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, রিড দ্য পোয়েম, কবিতাটা পড়ো বিফোর দ্য রিড দ্য নোট অন দ্য পোয়েট। দেখো, কবিতাটি পড়ার পূর্বে কবি সম্পর্কে তোমার নোটটি পড়ো। দেখো, কবি সম্পর্কে আমাদের এখানে কি বলছে, কবি সম্পর্কে আমাদের কি জানা অবশ্যই উচিত। দেখো, আলফ্রেড লর্ড টেনশন টেনশন দেখো ওয়াজ এ রিওয়ার্ডেড ব্রিটিশ পোয়েট। ঠিক আছে, উনি জন্মগ্রহণ করছে কত, আর 1892। ঠিক আছে, দেখো আলফ্রেড লর্ড টেনিসন টেনিসন 1809 থেকে 1892 সাল পর্যন্ত, তার মানে উনি 1809 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেছেন। একজন বিখ্যাত কি ছিলেন, ব্রিটিশ কবি ছিলেন। ঠিক আছে, he became he became famous for writing about the love, nature and emotion। তাহলে তিনি প্রেম, প্রকৃতি ও আবেগ নিয়ে লেখালেখির জন্য বিখ্যাত হয়েছিলেন। কিসের জন্য বিখ্যাত হয়েছিলেন? তিনি লিখছেন কি, ভালোবাসা নিয়ে, প্রকৃতি নিয়ে এবং ইমোশন নিয়ে। নাও লেটস রিড ওয়ান অফ দ্য ফেমাস পোয়েম অন নেচার, ক্রসিং দ্য বার। ঠিক আছে, দেখো চলো এবার আমরা তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে প্রকৃত বিষয়ক একটি ক্রসিং দ্য বার কবিতাটি পড়ব। কেমন? তাহলে চলো আমরা কবিতাটাই যাই, দেখি কবিতায় কি বলেছে। দেখো, এখানে ক্রসিং দ্য বারের যে সুন্দর এখানে দেখো প্রকৃতির যে সিনারিটা সুন্দরভাবে তুলে ধরেছে কবিতার পূর্বে পেজটা দেখো, তারপরে কি কবিতাটা খুব সুন্দরভাবে এখানে লিখেছে। চলো আমরা কবিতাটা পড়ি এবং কি আলোচনা করি। ক্রসিং দ্য বার, ক্রসিং দ্য বার মানে প্রতিবন্ধকতা অতিক্রম করা। কি করা? প্রতিবন্ধকতা মানে আমাদের বাধা বিপত্তি অতিক্রম করা। এখানে ক্রসিং বার বা অন্য বালির ঢিপি বোঝায়। ঠিক আছে, মানে আমাদের এটা অতিক্রম করার কি বুঝাইছে। তাহলে দেখো, তার মানে কি আমাদের প্রতিবন্ধকতা অবয় করার যে কথাটা সেখানে কবি এখানে বলেছেন। তো কবি কি, আলফ্রেড টেনশন লর্ড টেনশন যে কথাটা বলছে আমরা একটু পড়ি। দেখো, মনোযোগ সহকারে একটু শুনবা তোমরা এবং কি বোঝার চেষ্টা করবা। সানসেট এন্ড দ্য ইভিনিং দ্য স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা, এন্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, যা আমার জন্য আর একটি স্পষ্ট ডাক, যা কি আমার জন্য কি একটা ডাক দিছে। এন্ড মে there be no morning of the bar when I put out the sea। দেখো, আর সেখানে কোনো প্রতিবন্ধকতা আহাজারি না থাকুক আমরা, দেখো আমার সমুদ্রে যাওয়ার সময়। দেখো, আমার সমুদ্রে যাওয়ার সময়, এখানে সমুদ্রে যাওয়ার বলতে অগত্য যাত্রার কথা বলছে, কারণ এখানে সমুদ্রের বিশালতা বলতে এখানে মৃত্যুর কোলে ঢলে পড়াকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝবা। এখানে কবি দেখো কি বলছে, এন্ড মে দেয়ার বি নো মার্নিং অফ দ্য বার্ড। দেখো, আর সেখানে কোনো প্রতিবন্ধকতা আহাজারি না থাকুক। কি কখন? হোয়েন আই পুট আউট টু সি, আমার সমুদ্রে যাওয়ার সময়, যখন আমি সমুদ্রে যাব। তার মানে কি, সমুদ্র বলতে মহা মহাকালের দিকে বা বিশালতার দিকে যখন যাবে বা মৃত্যুর করে ঢুকবে, তখন যেন তার কোনো বাধা না পেছে। বাট সাচ এ ট্রাই, দেখো ট্রাই as moving seem as sleep too full for sound and form। এখানে দেখো, তবে প্রবাহমান জোয়ারের যেন ঘুমন্ত এমন মনে হয়। দেখো এখানে বাট সাচ এ ট্রাই as moving seems as a sleep, তবে প্রবাহমান জোয়ার, যেখানে জোয়ারের কথা বলছে যে যেন ঘুমন্ত এমন মনে না হয়, মানে ঘুমায় গেছে একদম নিস্তেজ এরকম না, স্বাভাবিক না। টু ফুল ফর সাউন্ড এন্ড ফর্ম, যা শব্দ ও ফেনার অত্যাধিক পূর্ণ, মানে সমুদ্রে যে গর্জন বা সবকিছু যে এরকম সবকিছু থাকবে। তারপর দেখো, when that whiz drew from out the দেখো boundless deep turns again home। দেখো, যা সীমাহীন গভীর শব্দ সৃষ্টি আবার তা অবস্থানে ফিরে যায়। ঠিক আছে, এবং যোগ থাকতে হবে এবং তার জন্য কি আবার নির্দিষ্ট স্থানে ফিরে যায়। দেখো, টুইলাইট এন্ড ইভিনিং বেল, এখানে দেখো ইভিনিং বেল
টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল, তারপরে অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, দেখো তারপর, দেখো আর তারপরেই আসে অন্ধকার নেমে, তাহলে কি নেমে আসে? অন্ধকার নেমে আসে। আচ্ছা এখানে একটু দেখো, টুইলাইট এটা গোধূলি, অ্যান্ড দ্য ইভিনিং সন্ধ্যা, বেল গোধূলি এবং সন্ধ্যার ঘন্টা, অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক আর তারপরেই কি আসে? অন্ধকার। এখানে দেখো কি সুন্দরভাবে তুলে ধরেছে, and may there be no sadness of farewell, এখানে দেখো আর আমার বিদায়ে কোনো দুঃখ না থাকুক, মানে এখানে কবি যে বিদায়ের সময় সেটা যেন কোনো দুঃখ দুঃখ আক্রান্ত না হয় সেই কথা তুলে ধরছে। when I in break, দেখো আমার যাত্রার সময়, ঠিক আছে, তাহলে কি আমার যাত্রার সময় যেন দুঃখ কষ্ট কোনো কিছু না থাকুক, এটা কবি বলছে। তারপরে দেখি, for who from out our brawn of time and place the plaid may bear me far, দেখো কারণ যদিও সময় এবং স্থানের সীমা থাকে, প্লাবন আমাকে অনেক দূরে বয়ে নিয়ে যাবে। প্লাবন কি করবে? অনেক দূরে বয়ে নিয়ে যাবে। I hope to see my plight face to face when I have crossed দা বার, দেখো তবু আমার পাইলটকে সমান দেখো সামনাসামনি দেখার আশা করি। তখন আবার সময় এখানে দেখো সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আর আমার প্রতিবন্ধকতা অতিক্রম করার সময়, দেখো আমার মৃত্যুর সময় যেন কি আমি সৃষ্টিকর্তাকে দেখি বা আল্লাহকে দেখি, এইভাবে বোঝানো হয়েছে। দেখো আলফ্রেড লর্ড দ্য টেনশন এই কবিতার তোমার এই অর্থগুলাই এখানে তোমাদের তুলে ধরছে, কেমন? তারপরে চলো দেখি নেক্সটে আমাদের এই কবিতা সম্পর্কে আর কি কি বুঝাইছে, আমরা নেক্সটের পরের পেজে যাই। দেখো, now read the following the summary of the poem for your better understanding and the answering the following the question. Crossing the bar কবিতাটি ভালো করে বোঝার জন্য নিচের সারমর্মটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা কি পড়ি এবং এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো, in the poem the poet talks about the death and the journey into the after life দেখো পরবর্তী জীবনে, কবিতায় কবি মৃত্যু এবং পরকালের যাত্রার কথা বলেন। ঠিক আছে, তারপরে কি বলেন? here he used samples from the natures like sunset, evening star, sea, tide from twilight, evening bell, and flight, and explain his feelings and the idea. এখানে দেখো, এখানে তিনি তার অনুভূতি এবং ধারণাগুলো ব্যাখ্যা করতে সূর্যাস্ত, সন্ধ্যা, তারা, সমুদ্র, জোয়ারের ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘন্টা এবং বন্যার মতো প্রকৃতি থেকে পাওয়া প্রতীকগুলোকে ব্যবহার করেন। ঠিক আছে, তারপর দেখো এখানে লিখে বিসাইড ইফ ইউ রিড কেয়ারফুলি, তুমি যদি কবিতাটা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে, দ্যাট লাইক আদার্স, অন্য কিছু, দ্য পয়েট also expressing has desires to cross the bar between the life and death, দেখো এখানে এছাড়া জীবন মৃত্যুর মধ্যবর্তী প্রতিবন্ধকতা অতিক্রম করার ইচ্ছা প্রকাশ করেছেন। ঠিক আছে, উইদাউট দ্য সরফুল ফেয়ারলেস, দেখো যেটা তোমার ভয়হীন এবং কি ভয়হীন এবং দুঃখহীন, দুঃখ এবং ভয়হীন। ঠিক আছে, দ্য পোয়েম accepted the truth that we have to leave this world and he wishes to be calm and peaceful in the face and morality. ঠিক আছে, কবিতাটি সত্যকে গ্রহণ করে যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে স্থির ও শান্ত থাকতে চান। দেখো এই সুন্দরভাবে দেখো এই কবিতাটার বর্ণনা করেছেন, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। দেখো এখানে তিনি আরো কিছু প্রশ্ন এখানে তুলে ধরছে, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, দেখো এই কবিতাটা কি সম্পর্কে। ঠিক আছে, এখানে প্রশ্ন তোমরা ছুড়ে দিছে। তারপরে আরো দেখো এটা আমরা লিখবো। তারপরে তিনি আরো কয়েকটা প্রশ্ন করছে, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম, দেখো এখানে বলছে এই তুমি কি কবিতাটি কোনো প্রতীক খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট আর দোজ, তো যদি পেয়ে থাকো তাহলে সেগুলো কি কি। ঠিক আছে, হোয়াট ডু ইউ স্যাম্বলস, দেখো হোয়াট ডু স্যাম্বলস সানসেট এন্ড ইভিনিং এন্ড দ্য ক্লিয়ার কল দ্য mean in the poem,
এখানে দেখো কবিতায় সূর্যাস্ত ও সন্ধ্যা এবং স্পষ্ট ডাক প্রতীকগুলো অর্থ কি। এখন দেখো, ডু ইউ থিঙ্ক স্যাম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেশন হ্যাজ আইডিয়া ইন এ বেটার ওয়ে ইফ ইউ এক্সপ্লেইন উইথ দ্য অ্যান এক্সাম্পল। দেখো, তুমি কি মনে করো প্রতীকী কবিতাটি তার ভাবনাগুলো আরো ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে? যদি করে থাকে তাহলে একটি উদাহরণের সাথে ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা কি করবো, এই চারটা প্রশ্নের কোশ্চেন খুঁজে লাগবো। এটা আমরা খাতায় লিখে রেখেছি খুব দ্রুততার জন্য, কারণ বইতে এটা লেখা সম্ভব হয়নি। কেমন? তাহলে চলো আমরা প্রশ্ন দেখি। এখানে দেখো, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট। তাহলে কি বলছে এখানে, কবিতাটি কি সম্পর্কে। দেখো, দ্য পোয়েম দেখো রিফ্লেক্টস অন দ্য ডেথ এন্ড দ্য তোমার ট্রান্সলেশন ট্রান্সমিশন ফ্রম লাইফ। ট্রান্সমিশন এখানে দেখো আমাদের জীবনে যে স্থানান্তরটা, সেটা ট্রান্সমিশন লাইফ টু দ্য আফটার লাইফ। দেখো এখানে মূলত কবিতাটি মৃত্যুর বিষয় এবং দুনিয়ার জীবনের থেকে পরবর্তী জীবনের উত্তরণের প্রতিফলন করে। ঠিক আছে, তারপর দেখো, টেনশনস রুট দিস পোয়েমস ইন দ্য লস্ট ডেজ of his life and it is after the interpret এই দেখো interpret interpret as a reflections on maturity। দেখো এখানে টেনিশন এই কবিতাটি তার শেষ জীবনে লিখেছিলেন এবং একটি দেখো এটিকে প্রায় তার নিজের মননশীলতার প্রতিফলক হিসেবে ব্যাখ্যা করে। ঠিক আছে, তাহলে দেখো সে কতটা চিন্তাশীল ছিল। সে তার শেষ জীবনে যে মৃত্যুর কোলে ঢলে পড়বে বা মৃত্যু তার আছে বা শেষ যাত্রা করবে, এটা নিয়ে তার কি একটা ধারণা ছিল, সেই জন্য এই কবিতাটা তিনি রচনা করেছেন। ঠিক আছে, ইট ইজ নোটেড দ্যাট ফ্রম দ্য ফার্স্ট লাইন টু দ্য লস্ট অফ দ্য পোয়েম। দেখো, it is the noted that from the first line to the last of the poem এখানে দেখো এখানে কি বলছে, এটি পরিলক্ষিত হয় যে কবিতার প্রথম লাইনে শেষ পর্যন্ত কবি পরবর্তী জীবনযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক আছে, দ্য স্পিকার ইজ এ প্রিপারিং ফর এ জার্নি ইনটু দ্য আফটার লাইফ। তাহলে দেখো এই পরিলক্ষিত হয় যে কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত কবি পরবর্তী জীবনের কি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা দেখো এই কবিতাটা আমার প্রথম লাইনের যে ব্যাখ্যাটা। কেমন? তাহলে দেখো প্রথম লাইনে হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, তোমরা এইটুকু লিখে দিলেই হবে। তাহলে দেখো তারপরের প্রশ্নটা এবং এইটা অ্যান্সারটা দেখি আমরা। এখানে দেখো তারপরের প্রশ্নটা কি করা হয়েছে, যে হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বল ইন দ্য পোয়েম। দেখো তুমি কি কবিতাটিতে কোনো প্রতীকী খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, হোয়াট আর দোজ। দেখো যদি তুমি পেয়ে থাকো তাহলে সেগুলো কি কি। দেখো, ক্রসিং দ্য বার, এখানে দেখো প্রতিবন্ধকতা অতিক্রম, দেখো যা মৃত্যুকে অতিক্রম করা বা মৃত্যুর কোলে ঢলে পড়া, যেটাই বলো। বাই আলফ্রেড লর্ড টেনশনস ইজ এ রিচ ইন দ্য সিম্বলিক ইমাজিনারি। দেখো সিম্বলিক ইমাজিনারি, এখানে দেখো কি বলেছে, আলফ্রেড লর্ড টেনশন ক্রসিং দ্য বার কবিতাটি প্রতীকীয় চিত্রে সমৃদ্ধ। ঠিক আছে, এখানে দেখো হেয়ার আর দ্য সাম কি সিম্বল ইন দ্য পোয়েম। এখানে দেখো কবিতার কিছু মূল প্রতীক উল্লেখ করা হলো। এখন দেখো দ্য বার মানে কি প্রতিবন্ধকতা, দ্য বার মানে কি প্রতিবন্ধকতা। এখানে দেখো প্রতিবন্ধকতা বলতে কি বোঝানো হয়েছে, আমার মনে হয় তোমরা তখন অবশ্যই কি করছো, বুঝতে পেরেছো। দেখো এখানে কি দ্য বার, the central symbol in the poem is the bar who is represented, এটা কি represent প্রতিনিধিত্ব করে the boundary in the between the life and the death। দেখো এই প্রতীকটা যে বার বা প্রতিবন্ধকতা, কবিতার কেন্দ্রীয় প্রতীক হলো বার। এটা কেন্দ্রীয় প্রতীক হলো বার, মানে প্রতিবন্ধকতা বা অতিক্রম করা, যেটা বাধাটা যা জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সীমানা বা প্রতিনিধিত্ব করে। আমাদের দেহ থেকে যখন এই প্রাণটা বের হয়ে যাবে সেই মুহূর্তের কথাটা এখানে বলা হয়েছে, বা সেই প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে, যে আমাদের মৃত্যুটা কিভাবে হবে বা আমরা কিভাবে মারা যাব। দ্য সি, সমুদ্রের কথাই বলা হয়েছে। এখানে দেখো
এখানে দেখো সমুদ্রটা কি বলছে তোমার প্রতীক রূপে এখানে কি করেছে কবি ব্যবহার করছে। দেখো দ্য অ্যাক্ট অফ দ্য ফুটিং আউট ফুটিং আউট টু সি ক্যান বি, দেখো ইন্টারপ্রেট অ্যাজ এ তোমার মেটাফর ফর দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। এখানে দেখো স্যাম্বলাইজিং দ্য ক্রসিং ফ্রম দ্য realm of living to the realm of the dead। দেখো কি সুন্দর কথাটা এখানে বলছে, খুব মারাত্মক লাইনটা এটা। তোমরা যদি এটা বাংলা বুঝতে তাহলে বিষয়টা আরো ভালোভাবে করে বুঝতে পারতো। দেখো এখানে সাগরের প্রবেশ এই কথা এই কাজটি পরবর্তী জীবনের যাত্রার রূপক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। দেখো এখানে কি লিখছে যে the act of the floating out to sea can be interpreted as the metaphor from the journey into the afterlife। ঠিক আছে, এইটুকু কি করা যাইতে পারে যে এই কাজটি তোমার সাগরের প্রবেশ এই কাজটিকে পরবর্তী জীবনের যাত্রার রূপক হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। ঠিক আছে, symbolizing the crossing from the realms of living to the realm of the dead। ঠিক আছে, যেটা কি করছে এখানে দেখো যা জীবিতদের রাজ্য থেকে মৃতদের রাজ্য অতিক্রম করার প্রতীক, যাকে জীবিতদের রাজ্য থেকে মৃতদের রাজ্য অতিক্রম করার প্রতীক। ঠিক আছে, তারপরে দেখি আরেকটা তারপরে দেখো এখানে দা সিটিং সান, দ্য সিটিং সান, এখানে দেখো আরেকটা আছে দ্য সিটিং সান, দ্য সিটিং সান ইন দ্য পোয়েম রিপ্রেজেন্টস দ্য এন্ড অফ দ্য লাইফ। দেখো এখানে কি বলছে সিটিং সান, যে সূর্যটা কি আগন্ত সূর্য, যে সূর্যটা ডুবে গেছে, কবি অস্তগামী সূর্য জীবনের সমাপ্তি নির্দেশ করেছে। এখানে আমাদের জীবন যে শেষ হয়ে যাবে সেই কথাটা এখানে কি করছে কবি বর্ণনা করছেন। দ্য সিটিং সান, তোমার কি সূর্য অস্ত যাচ্ছে, যেটা কি ডুবন্ত সূর্য যেটা, ঠিক আছে, বা তোমার এখানে অন্তগামী সূত্র যেটা সূর্য যেটা শেষ হয়ে যাচ্ছে, সেরকম আমাদের জীবনটা কি হয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে। তারপরে তোমার আছে কি টুইলাইট এন্ড দ্য ইভিনিং বেল, ইভিনিং বেল, এখানে দেখো এক চরে দুই তিনটা তুলে ধরা হয়েছে। তোমরা যদি একটা অর্থগুলো বুঝতে অনেক অনেক তোমার ইম্পর্টেন্ট কথাগুলা। দোজ এলিমেন্টস সিম্বলাইজ দ্য ক্লোজিং অফ দ্য ডে অর লাইফ। ও এখানে দেখো দোজ এলিমেন্টস সিম্বলাইজ দ্য ক্লোজিং অফ দ্য ডে অর লাইফ, গোধূলি ও সন্ধ্যার ঘন্টা। দেখো এই উপাদানগুলো একদিন এবং জীবনের সমাপ্তির প্রতীক। ঠিক আছে, এগুলাই কি আমাদের জীবনের সমাপ্তির প্রতীক। দেখো কবি কি সুন্দরভাবে এখানে তুলে ধরছে, কেমন তোমরাও আশা করি এটা খুব সুন্দরভাবে তুলতে পারবা। তাহলে চলো আমরা সি নম্বর প্রশ্নে যাই। সি নম্বর বলছে দেখো হোয়াট ডু দ্য সিম্বলস অফ সানসেট এন্ড দ্য ইভিনিং এন্ড দ্য ক্লিন কল মিনস দ্য ইন দ্য পোয়েম। ঠিক আছে, এখানে দেখো আনসারটা একটু দেখো। এখানে সানসেট এন্ড দ্য ইভিনিং স্টার রিপ্রেজেন্টেড দ্য এন্ড অফ দ্য ডে। দেখো সূর্য অস্ত এবং সন্ধ্যা তারা এগুলা কি করে তোমার দিনের শেষের প্রতিনিধিত্ব করে। জাস্ট অ্যাজ দ্য ডে ইজ অ্যাবাউট to eat, the speaker says that his life is drawing to an end as will। ঠিক আছে, এখানে দেখো এখানে বলছে সূর্যাস্ত ও সন্ধ্যার তারা, এখানে দেখো সূর্যাস্ত ও সন্ধ্যার তারা তারা দিনের শেষের যে শেষ হয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে। কবি বলেছেন যে কবি বা বক্তা বলেছেন যে ঠিক যেন দিনের শেষ হতে চলেছে, তার জীবনের শেষের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর দেখো তারপরে এখানে বলছে কি ক্লিয়ার কল, এখানে দেখো ক্লিয়ার কল দ্বারা কি বোঝানো হয়েছে দা ওয়ার্ড, এখানে দেখো দা ওয়ার্ড ক্লিয়ার কল রিপ্রেজেন্ট দা কল, দা ক্লিয়ার কল রিপ্রেজেন্ট, এখানে দেখো রিপ্রেজেন্ট দ্যাট দা সামওয়ান ইজ কলিং দা স্পিকার। দেখো এখানে ক্লিয়ার কল দ্বারা পরিষ্কার ডাকের কথা বোঝানো হয়েছে। এই শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কেউ একজন কবি বা বক্তাকে কি করছে ডাকতেছে। ইট ইজ ক্লিয়ার আনমিস্টেকেবল, দেখো কল এটা আনমিস্টেকেবল, এই কলটা কি কখনো কি হবে না ভুল হবে না। ইট ইজ দ্য কল অফ দ্য ডেথ, এটা কি মৃত্যুর ডাক, এটা কখনোই ভুল হবে না। প্রত্যেক প্রাণীর কি করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দ্য স্পিকার্স বিলিভস দ্যাট, কবি বিশ্বাস করে হি ইজ
দেখো অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য ডেথ, দেখো অ্যাপ্রোচিং টুয়ার্ড দ্য ডেথ, দেখো এটা মৃত্যুর, দেখো কবি বিশ্বাস করে যে তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, ঠিক আছে। এভরিবডি কি হচ্ছে, অ্যাপ্রোচিং টু দ্য ডেথ, আমরা প্রত্যেকে কি হচ্ছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, দিন যাচ্ছে আর আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়তে যাচ্ছি। তারপর চলো ডি নম্বরটা আমাদের কি বলেছে আমরা দেখি। এখানে দেখো ডি নম্বরটা, do you think symbolize the help of the poet expression has ideas in a better way? If yes, exclaim with an example. এখানে দেখো, এখানে কবি কি বলেছে আমাদের, তুমি যদি মনে করো যে প্রতীক কবিকে তার ভাবনাগুলোকে আরো ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে, যদি করে থাকে তাহলে তুমি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। দেখো তাহলে আমরা কি করব, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো দেখো, ইয়েস I think the symbolize are the powerful tools in literatures that help express the climax idea, themes and the emotions more the effectively. এখানে দেখো এটা এফেক্টিভলি কি করছে, প্রভাবিত করছে। দেখো আমি এটা ভেঙে ভেঙে ব্যাখ্যা করছি। আই থিঙ্ক, আমি মনে করি symbolize আর দ্য পাওয়ারফুল, দেখো এই প্রতীকটা কি একটি শক্তিশালী টুলস যন্ত্র অংশ অর, দেখো তাহলে এখানে বিষয়বস্তু কি, এখানে দেখো আমি মনে করি এই প্রতীকটিকে সাহিত্যের শক্তিশালী হাতিয়ার, যা জটিল ধারণা, ঠিক আছে, দেখে জটিল ধারণা, দেখো বিষয়বস্তু, এখানে দেখো বিষয়বস্তু এবং আবেগ ঘন, এখানে কি বলছে দেখো, লিটারেচার দ্যাট হেল্প আস দ্য ক্লাইম্যাক্স আইডিয়াস, ঠিক আছে, আরো দেখো আবেগকে আরো কার্যকরীভাবে প্রকাশ করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দেখো এ হার্ট ক্যান symbolize লাভ, এ ড্রপ পেজ অর এ ক্লক দ্য প্রেসেস অফ দ্য টাইম, ঠিক আছে, প্রেসেস অফ দ্য টাইম। এখানে দেখো উদাহরণস্বরূপ হৃদয়ে প্রেমের, তাহলে দেখো symbolize have the depth abilities to evoke emotions and the created vivid mental image। এখানে দেখো এখানে কি করতে পারে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দেখো উদাহরণস্বরূপ এখানে কি হয়, দে এ হার্টস ক্যান দ্য symbolize লাভ এন্ড ড্রপ পেজ, তাহলে দেখো এখানে হৃদয়ে প্রেম ঘুঘু শান্তির ঘড়ি সময়ের প্রতীক হতে পারে, এ ক্লক দ্য প্রেস অফ দ্য টাইম, ঠিক আছে, সময়ের প্রতীক হতে পারে। symbolize have the abilities to evoke the emotion and the created vivid materials the image। দেখো এই প্রতীকগুলোর মধ্যে আবেগগুলো জাগিয়ে তোলা এবং প্রাণবন্ত মানসিক চিত্র তৈরি করার ক্ষমতা রয়েছে, কেমন, দেখো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখো তারপরে দেখি আমাদের আর কি বলা আছে, কেমন, read the poems before that, read the note on the poet। কবিতাটি পড়ো, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। দেখো কবি সম্পর্কে এখানে কি বলছে আমরা একটু জানবো। আচ্ছা এটা হলো তোমার নেক্সট এর কবিতা, তো এটা আমাদের দরকার নেই। তো আজকের মতো আর কি এটা বাড়াচ্ছি না, তো সবাই ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, বাই বাই।